আচ্ছা, এটা আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সেকেন্ড ক্লাস হচ্ছে। তো প্রথম ক্লাসে আমি জাস্ট একটা ওভারঅল ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হচ্ছে কি, যে আমরা যে সমস্ত ম্যাক্রোস্কোপিক যে সমস্ত সিস্টেমগুলো দেখি এবং যে সমস্ত ম্যাক্রোস্কোপিক প্রপার্টি আছে, যেমন কোনো সিস্টেমের প্রেসার, এনার্জি, এনথ্যালপি, গিবস ফ্রি এনার্জি, এন্ট্রপি, সো এই সমস্ত জিনিসগুলো কি দিয়ে ক্যালকুলেট করা হয় না, এগুলো আমরা থার্মোডাইনামিক্স থেকে ক্যালকুলেট করে থাকি। এবং আরেকটা কথা, যে এই যে সমস্ত প্রপার্টিগুলো আমরা ক্যালকুলেট করি এগুলো হচ্ছে সব অ্যাভারেজ প্রপার্টি। তো অ্যাভারেজ প্রপার্টি মানেই হচ্ছে কি, যে তার হচ্ছে কোনো একটা পার্টিকুলার একটা ফিক্সড ভ্যালু থেকে তার ডেভিয়েশনও হতে পারে। আমরা জানি কি একটা সিস্টেম অনেক মাইক্রোস্কোপিক সিস্টেম দিয়ে তৈরি। যেমন আমি যদি ধরো 1 সিলিন্ডার গ্যাস নিলাম, সেই গ্যাসের মধ্যে অজস্র অ্যাভোগাড্রো নাম্বারস অফ মলিকুলস থাকে এবং সেই মলিকুলসগুলো র্যান্ডমলি মুভ করে, এবং সেই মলিকুলসে যে সমস্ত মলিকুলস আছে তার ইন্ডিভিজুয়াল কতগুলো প্রপার্টি আছে, এবং সেই প্রপার্টিগুলোর একটা অ্যাভারেজ একটা পিকচার আমরা দেখি, যেটাকে আমরা বলি কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। তাহলে টোটাল যে আমরা যে সিস্টেম যে আছে সেই সিস্টেমকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো কি মাইক্রোস্কোপিক সিস্টেম এবং একটাকে বলবো কি ম্যাক্রোস্কোপিক সিস্টেম। এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি করে, ম্যাক্রোস্কোপিক যে সমস্ত সিস্টেম আছে তাদের প্রপার্টিকে মাইক্রোস্কোপিক সিস্টেম দিয়ে ডিটারমাইন করা হয়। ওকে, একটু বোঝা গেল? তো প্রথমে যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা যখন শুরু হলো, তো স্ট্যাট ম্যাক বলে আমি লিখছি, যার মানে হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। তো বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের প্রথম শুরু হয়েছিল 19th সেঞ্চুরিতে। তো 19th যে সেঞ্চুরি ছিল সেখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মেনলি ফাউন্ডেশন, যে যারা ফাউন্ডার ছিলেন তারা হচ্ছে কি বোলজম্যান, ম্যাক্সওয়েল এবং গিবস। এই তিনজন পার্সন হচ্ছে তখনকার দিনে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের আমি বলবো কি জন্মদাতা। তো আমরা জানি কি যে 19th সেঞ্চুরি তখন কোয়ান্টাম মেকানিক্স অতটা ডেভেলপ করেনি। তো তখন কি ছিল, টোটাল যে সমস্ত ডাইনামিক্যাল যে বিহেভিয়ার ছিল, যে সমস্ত বডি ডাইনামিক্যাল বিহেভিয়ার ছিল, সেগুলোকে আমরা কি দিয়ে দেখতাম, যে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে। ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে যখনই দেখছি তখনই কি চলে আসছে, যে সমস্ত পার্টিকেল আছে সেই পার্টিকেলে কি আমাদের মোমেন্টাম জানতে হবে এবং তাদের কোঅর্ডিনেট জানতে হবে। এবার তুমি ধরো একটা সিস্টেম আছে, ওকে, এই সিস্টেমের মধ্যে ধরো n নাম্বার অফ পার্টিকেলস আছে। n নাম্বার অফ পার্টিকেলস বলতে আমি ধরে নিচ্ছি n নাম্বার অফ আইডিয়াল গ্যাস আছে, গ্যাস মলিকিউলস আছে, n নাম্বার অফ আইডিয়াল গ্যাস মলিকিউলস আছে, এবং প্রত্যেকটা গ্যাস মলিকিউল কি করছে, র্যান্ডমলি মুভ করছে। আমরা জানি কি যে একটা মলিকিউল নিই, সেই একটা মলিকিউলের ডাইনামিক্যাল বিহেভিয়ার বা ডাইনামিক স্টাডি করতে আমার কি কি লাগবে, তার পজিশন লাগবে, মোমেন্টাম লাগবে এবং পজিশন লাগবে। একটা মলিকিউলের মোমেন্টামের 3টে কম্পোনেন্ট হয়, একটা px, py এবং pz, এবং তাদের কনজুগেট পজিশনও থাকবে। অর্থাৎ কনজুগেট পজিশন বাদ দাও, আমি এমনি সোজা ভাষায় বলছি, যে একটা পার্টিকেলকে আমি যদি ডিফাইন করতে চাই তাহলে কি লাগবে, তার মোমেন্টামের 3টে কম্পোনেন্ট লাগবে, যে এক্স অ্যাক্সিস বরাবর তার মোমেন্টাম কত, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর মোমেন্টাম কত, এবং তার এটা কি মোমেন্টাম লাগলো। এবং বিভিন্ন টাইমে মলিকুল যেহেতু র্যান্ডমলি মুভ করছে, তাহলে কি হচ্ছে, বিভিন্ন টাইমে তার পজিশনও চেঞ্জ হচ্ছে। তাই পজিশনকে ডিফাইন করার জন্য আমাদের 3টে পজিশন কোঅর্ডিনেট লাগবে। এটা কি পজিশন কোঅর্ডিনেট।
তো তাহলে টোটালি কি বুঝলে যে একটা মলিকিউলকে আমি যদি ডিফাইন করতে যাই বা তার ডাইনামিক যদি স্টাডি করতে যাই, টোটাল নাম্বার অফ কোঅর্ডিনেটস লাগছে যে কি হাউ মেনি নাম্বার অফ কোঅর্ডিনেটস হাউ মেনি নাম্বার অফ কোঅর্ডিনেটস, কতগুলি নাম্বার অফ কোঅর্ডিনেটস লাগছে কি না একটা মলিকিউলের ডাইনামিক স্টাডি করতে। তুমি বলে দেবে কি 6 কোঅর্ডিনেট। ওকে, 6 কোঅর্ডিনেট, 6টা কোঅর্ডিনেট লাগছে। এবার আমি কি ধরেছি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মানে কি যে একটা সিস্টেম তার মধ্যে n নাম্বার অফ পার্টিকেল আছে এবং সেই n নাম্বার অফ পার্টিকেলস এর বিহেভিয়ার থেকে বা তাদের ডাইনামিক স্টাডি করে তাদের অ্যাভারেজ প্রপার্টি আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। তো একটা মলিকিউলের যদি আমি ডাইনামিক স্টাডি করতে 6টা কোঅর্ডিনেট লাগে, তাহলে যদি n নাম্বার অফ পার্টিকেলস এর আমি যদি ডাইনামিক স্টাডি করতে চাই তাহলে কতগুলি কোঅর্ডিনেট লাগবে? ফর n number of particles required coordinates are কি হবে 6n। তাহলে তুমি কি বুঝলে যে একটা পার্টিকেলের বিহেভিয়ার যদি স্টাডি করতে যাই তাহলে 6টা কোঅর্ডিনেট এবং n সংখ্যক পার্টিকেলের আমি যদি বিহেভিয়ার স্টাডি করতে যাই তাহলে কি লাগবে 6 এর নাম্বার অফ কোঅর্ডিনেট লাগবে। এইবারে কি হবে 6 এর নাম্বারের মধ্যে কি দেখতে পাচ্ছ, তার মধ্যে 3n আছে স্পেস কোঅর্ডিনেট। ভালো করে বোঝো, স্পেস কোঅর্ডিনেট হচ্ছে একটার জন্য 3টে, তাহলে n সংখ্যকের জন্য কত থাকবে 3n। এবং মোমেন্টাম কোঅর্ডিনেট বা মোমেন্টাম একটার জন্য 3টে কম্পোনেন্ট এবং n নাম্বার অফ পার্টিকেলস হলো তার জন্য 3n, টোটাল 6n। তাহলে আমার যে আমি যদি এবারে এটাকে একটা রিপ্রেজেন্ট করি তাহলে ধরে নাও এই অ্যাক্সিসটা হচ্ছে মোমেন্টামের করসপন্ডিং, এখানে কি আছে সমস্ত মোমেন্টাম আছে, ঠিক আছে। এই অ্যাক্সিস বরাবর আমি ধরে নিচ্ছি মোমেন্টামের সেট আছে এবং এই অ্যাক্সিস বরাবর আমি ধরে নিচ্ছি কি কোঅর্ডিনেটের সেট আছে। হলো, তাহলে আমি কি জানতে চাইছি যে n নাম্বার অফ পার্টিকেলস, ধরো একটা পার্টিকেল এখানটা আছে একটা পার্টিকুলার টাইমে, এবং যত টাইম যাচ্ছে যেহেতু এই পার্টিকেলটা র্যান্ডমলি মুভ করছে তাহলে কি হতে পারে যে এই যে স্পেসটা আছে এটাকে আমি আগের দিন বলেছিলাম, এই যে স্পেসটাকে বলা হয় মোমেন্টাম ইনটু কোঅর্ডিনেট। এই যে স্পেসটাকে বলা হয় এই স্পেসটাকে কি বলে ফেজ স্পেস। এই যে ফেজ স্পেস, এই ফেজ স্পেসটাকে ওর যত টাইম যাচ্ছে ফেজ স্পেসের বিভিন্ন পয়েন্টে হচ্ছে মুভ করছে একটা পার্টিকেল। এবং এই যে একটা পার্টিকেলের দেখো আমি এই যে একটা লাইন পেলাম, এটাকে আমরা অবশ্যই কি বলবো ফেজ লাইন। এবং একটা পয়েন্টকে আমি কি বলবো ফেজ পয়েন্ট। ওকে, একটা পয়েন্টকে বলবো কি ফেজ পয়েন্ট। ফেজ পয়েন্ট মানে এটা একদমই যেন না ভুল হয় যে ফেজ পয়েন্ট মানে নাম্বার অফ পার্টিকেলস, না, ফেজ পয়েন্ট মানে নাম্বার অফ পার্টিকেলস নয়। আমি ধরে নিচ্ছি এখানে একটা পার্টিকেলই আছে, ধরে নাও এই একটা স্পেস আছে, এই স্পেসের মধ্যে ধরে নাও একটা মশা আছে। ওকে, ধরে নাও একটা মশা আছে, তো মশা একটা, তার মানে বলে যাও একটা পার্টিকেল। এবং এই মশাটা কি হচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে কি হচ্ছে এ সবসময় ধরে নাও র্যান্ডমলি মুভ করছে। র্যান্ডমলি মুভ মানে কি এইটা ওর শুধু পজিশন বোঝাচ্ছে না, এটা বিভিন্ন টাইমে, ধরো আমি কথা ধরে নিচ্ছি যে ওর একটা পার্টিকুলার টাইমে এইটা হচ্ছে ওর পয়েন্টের পজিশন। তার মানে কি স্পেস কোঅর্ডিনেটে এই যে স্পেসটা এই পয়েন্ট দিয়ে ডিনোট করে এবং সেই মুহূর্তে ওর যে মোমেন্টাম বা এনার্জি সেটা এই পয়েন্ট দিয়ে ডিনোট করে, ঠিক আছে। তা এটা হচ্ছে কি একটা পার্টিকেলের জন্য। তাহলে এইটাকে টোটাল যে জায়গাটা সেটাকে আমি বলবো ফেজ স্পেস।
এবং একটা মলিকিউল যদি র্যান্ডমলি মুভ করে, ধরো ইনফাইনাইট টাইম দিয়ে দিলাম, তাহলে কি হলো, একটা মলিকিউল ধরো ইনফাইনাইট টাইম ধরে মুভ করছে, তাহলে আমি ধরে নিতে পারি যে এই যে ফেজ স্পেস আছে এর টোটাল জায়গাটাকে কভার করে নিয়েছে। তাহলে সেইটা যে লাইন দিয়ে হচ্ছে কানেক্ট করা হয় সেটা হলো ফেজ লাইন। এবং এবং এক একটা পয়েন্ট, বিভিন্ন টাইমে এক একটা পয়েন্টকে আমরা বলবো কি, ফেজ পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, যদি n নাম্বার অফ পার্টিকেলস হয়, তাহলে দেখো আর একটা পার্টিকেল তুমি নিয়ে যদি তুমি এরকম করো, জাস্ট সে মুভ করছে, তাহলে তুমি যদি n নাম্বার অফ পার্টিকেলস নাও, তাহলে দেখবে এই যে টোটাল ফেজ স্পেসটা, ধরে নিচ্ছি এটা যে লাল কালি দিয়ে লিখছি, এটা পুরো কালি ভর্তি হয়ে গেল। তার মানে আমি ধরে নিতে পারছি কি, আমি ধরে নিতে পারছি যদি একটা কন্টেনারের মধ্যে n নাম্বার অফ পার্টিকেলস আছে এবং সেই পার্টিকেলসগুলোকে আমি অনেক সময় দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে, একটা পয়েন্ট ওই ফেজ যে ভলিউম আছে, ফেজ ভলিউমটা কি দিয়ে হচ্ছে, এইটা এবং এইটা দিয়ে, মোমেন্টাম এবং পজিশন দিয়ে ফেজ ভলিউমের টোটাল ভলিউমটা কভার করছে, অন্য পার্টিকেলও টোটাল ভলিউমটা কভার করছে। মোটামুটি আমি ধরে নিতে পারি, আমি যে কোনো টাইম যদি দেখি, ধরো এখানে 4টে পার্টিকেল আছে, 4 পার্টিকেল, তো একটা পার্টিকেল যদি এইখানে আছে, অন্য পার্টিকেল ধরো এইখানে আছে, এবং আরেকটা পার্টিকেল এইখানে, এবং আরেকটা পার্টিকেল এইখানে, আমি ডিনোট করছি। তো তার মানে এইটা নয় যে এই পার্টিকেলটা এখানে আছে মানে এই পার্টিকেলটা এখানে কখনোই আসতে পারবে না, আসতে পারে। এবারে ধরো n নাম্বার অফ পার্টিকেলস যদি নিই, তাহলে আমি ধরে নিতে পারি যে যে কোনো পয়েন্টে কোনো না কোনো একটা পার্টিকেলের পজিশন এবং মোমেন্টামকে আমি ডিনোট করতে পারবো। ওকে, তো এইটা হচ্ছে ফেজ স্পেসের অ্যাকচুয়াল গল্প। যাই হোক, আমরা এখন কি পড়ছি না, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ছি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে আমাকে কি করতে হবে, যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি থেকে আমাকে মাইক্রোস্কোপিক প্রপার্টি থেকে আমাকে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিতে যেতে হবে। এবারে দেখো, এই যে ডাইনামিক্যাল বিহেভিয়ার, এটা হচ্ছে সমস্ত কিছু ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে পড়ছি। আমি ভিডিওর শুরুতেই আমি প্রথমে বলেছি যে আমরা এখন ক্লাসিক্যাল অ্যাপ্রোচ দিয়ে যাব। তো ক্লাসিক্যালি কোনো একটা পার্টিকেলের ক্লাসিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে তাকে একটা থিওরি দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, বা থিওরি নয়, কোনো একটা ইকুয়েশন, আমরা সেটাকে বলবো কি, এখানে আমরা ইউজ করব হ্যামিল্টন ইকুয়েশন। এখানে আমরা হ্যামিল্টন ইকুয়েশন ইউজ করব। হ্যামিল্টন ইকুয়েশন কি বলছে, যে কিউ আই ডট ইকুয়ালস টু হবে ডেল এইচ ডেল পি আই, এবং পি আই ডট ইকুয়ালস টু হয়ে যাবে ডেল এইচ ডেল কিউ আই নেগেটিভ। তাহলে কিউ আই ডট মানে কি, কিউ আই ডট মানে হচ্ছে যে ডেল কিউ ডেল টি, মানে টাইমের সঙ্গে তার কোঅর্ডিনেটের চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ইকুয়েশন দিয়ে ডিনোট করা হয়। এবং ডেল পি আই ডট মানে কি, ডেল পি ডেল টি, অর্থাৎ টাইমের সঙ্গে তার যে মোমেন্টামে চেঞ্জ হচ্ছে সেটা এই ইকুয়েশন দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? তো দেখো একটা জিনিস কি, এখানে আমরা তাহলে আমাকে কি জানতে হয়, অ্যাকচুয়াল যে ইকুয়েশন অফ মোশন, এগুলো ইকুয়েশন অফ মোশন থেকে আমাকে কি জানতে হয়, কোনো একটা পার্টিকুলার টাইমে কোনো একটা পার্টিকেলের মোমেন্টাম কত এবং তার পজিশন কোথায়, এটাই জানতে হয়। তাহলে আমাকে বের করতে হবে যে কিউ at time t equals to এর ইকুয়েশনটা কি হবে। সিমিলারলি momentum at time t equals to এর ইকুয়েশনটা কি হবে। এইটাই হচ্ছে ক্লাসিক্যাল যে ডিনামিক্স আছে বা যে কোনো জিনিস, আমরা প্রথমে কি করি, তার চেঞ্জটা দেখি, চেঞ্জটা কি উইথ রেসপেক্ট টু টাইম, এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে কোনো একটা পার্টিকুলার টাইমে তার পজিশন কত, তার মোমেন্টাম কত। এটাই হচ্ছে সমস্ত কিছু খেলা। তো এইবারে দেখো, এইখানে আছে আমার কি, n নাম্বার অফ পার্টিকেলস আছে, এখানে n নাম্বার অফ পার্টিকেলস আছে, এবং n নাম্বার অফ পার্টিকেলস এর মধ্যে আমার কত ডাইমেনশনাল আছে, 6 ডাইমেনশনাল।
তাহলে এইখান থেকে এই যে ইকুয়েশনটা আছে যে কিউ আই ডট ইকুয়ালস টু ডেল এইচ ডেল পি আই, এখানে কতগুলো ইকুয়েশন আছে? এইরকম 3n সংখ্যক ইকুয়েশন আছে। ব্যাপারটা বুঝো, n এর মান অনেক বেশি, ধরো অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে কি হবে? ধরো অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ইকুয়েশন আছে। সিমিলারলি pi ডট ইকুয়ালস টু কি আছে? ডেল মাইনাস ডেল এইচ ডেল কিউ আই। তো এখানেও অ্যাভোগাড্রো সংখ্যক ইকুয়েশন আছে। তো এটা কি প্র্যাকটিক্যালি কখনো করা সম্ভব যে তোমাকে অ্যাভোগাড্রো সংখ্যক ইকুয়েশন দেওয়া হলো, ঠিক আছে, এবং সেই ইকুয়েশনকে তুমি ইন্টিগ্রেট করে কি পাচ্ছ? কিউ আই অ্যাট টাইম টি, এবং যে মোমেন্টাম আছে পি আই অ্যাট টাইম টি, ঠিক আছে, একটা পার্টিকুলার টাইমে তার মোমেন্টাম বের করছে এবং তার কোঅর্ডিনেট বের করছে ফর এন নাম্বার অফ পার্টিকেলস, ঠিক আছে। তো সেটা কি প্র্যাকটিক্যালি করা সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে আমি এখানে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেলাম আমরা, কি? যদি না এদের একটা পার্টিকুলার টাইমে যদি না এদের মোমেন্টাম এবং পজিশন আমি বের করতে পারি, তাহলে প্রপার্টি আমি কি করে বের করব? কারণ সমস্ত কিছু মোমেন্টাম এবং পজিশন দিয়েই তৈরি হয়। তাহলে এখানে একটা সমস্যা পড়ে যাওয়া। সমস্যাটা হচ্ছে কি, যে আমরা এদের কখনো টাইম ইন্টিগ্রেশন করতে পারবো না। ইন্টিগ্রেশন করে টাইমের সঙ্গে কিভাবে মোমেন্টাম পজিশন চেঞ্জ হচ্ছে বা কোন টাইমে মোমেন্টাম কত পজিশন কত সেটা কখনোই বের করতে পারবো না। তাহলে এবারে দেখো অ্যাভারেজ প্রপার্টি যেটা আছে, আমরা চাইছি কি, ভালো করে বোঝো, আবার বলছি, আমরা চাইছি যে মাইক্রোস্কোপিক প্রপার্টি থেকে আমরা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি বের করব। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি কি না? অ্যাভারেজ প্রপার্টি। তাহলে কোনো কিছু অ্যাভারেজ প্রপার্টি is given by ধরো একটা অ্যাভারেজ প্রপার্টি, ধরো x এর অ্যাভারেজ প্রপার্টি কি হবে? x বার ইকুয়ালস কি হয়ে যাবে? তোমার কি করতে হবে যে x আছে একটা পার্টিকুলার টাইমে, ঠিক আছে, একটা পার্টিকুলার টাইমে x, এবং তার সমস্ত টাইমে তার ইন্টিগ্রেট করতে হবে। বিভিন্ন টাইমে এই x এর ভ্যালু বের করছো এবং সেটাকে 0 টু টাইম t পর্যন্ত তুমি ইন্টিগ্রেট করছো। আমরা জানি যে এটা সম্ভব নয়, কারণ আমাদের কাছে n নাম্বার অফ পার্টিকেলস আছে এবং n নাম্বার অফ পার্টিকেলস এর ওই টাইমের ফর্মে নিয়ে যাওয়া কিন্তু মানে প্র্যাকটিক্যালি সম্ভব না, অসম্ভব। কিন্তু আমাকে অ্যাভারেজ প্রপার্টি পেতে গেলে এই কাজটা করতে হবে, এবং সেইটাকে কি করতে হবে? আমাকে টাইম দিয়ে ভাগ করে দিতে হবে। অ্যাভারেজ মানেই তো এটা, যে এটাকে ইন্ডিকেট করলাম, ঠিক আছে, ওয়েটেড অ্যাভারেজ ইন্ডিকেট করে, এবং সেটাকে আমি কি করলাম? টাইম দিয়ে ভাগ করলাম। এবং এই টাইমটা কি করতে হবে? টাইমটা মোটামুটি টেন্ডস টু ইনফাইনাইট। তাহলে দেখো, তোমাকে 0 থেকে ইনফাইনাইট টাইম ধরে কোনো একটা প্রপার্টির তোমাকে বিভিন্ন টাইমে তার প্রপার্টির ভ্যালুটা বের করতে হবে, এবং তারপরে কি করতে হবে? সেটাকে ইন্টিগ্রেট করতে হবে, করে টাইম দিয়ে ভাগ করতে হবে। তো তুমি বুঝতেই পারছো যে দিস ক্যান নট বি ডান, এটা অসম্ভব, এই কাজটা করা সম্ভবই না। তাহলে আমরা কি করে যে মাইক্রোস্কোপিক প্রপার্টি থেকে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি আমরা ডিটারমাইন করবো, বা ম্যাক্রোস্কোপিক ভ্যালুগুলো পাবো কি করে? তো এইখানেই হচ্ছে ধরো খেলা। এখানে কি, যে বিভিন্ন থিওরি আছে বা থিওরাম আছে। সেই থিওরাম থেকে দেখা যায় যে আমরা এই যে টাইম, আমার এখানে গন্ডগোলটা কে করছে? টাইম, নাকি? আমাকে বিভিন্ন টাইমে পজিশন মোমেন্টাম বের করতে হচ্ছে। তো আমি যদি টাইমটাকে কোনোভাবে সরিয়ে দিতে পারি, তাহলে হয়তো কোনো রকম একটা ভালো কিছু হতে পারে। তো গিবস কি করেছিল, বিজ্ঞানী গিবস কি করেছিল? এই যে টোটাল যে ফেজ স্পেস আছে, এটা জেনারেলাইজড মোমেন্টাম এবং এটা জেনারেলাইজড কোঅর্ডিনেট, আই দিয়ে দিই, ঠিক আছে, ফর অল কোঅর্ডিনেট অ্যান্ড অল মোমেন্টাম। গিবস কি করেছিল?
এই যে ফেজ স্পেস আছে, টাইম ধরে নিচ্ছে এটা ফেজ স্পেস, ঠিক আছে। ফেজ স্পেস হচ্ছে মোমেন্টাম, কিন্তু ইনফাইনাইট নয়, ভালো করে বুঝো। এই যে সিস্টেম, এইটা একটা সিস্টেম আছে, এই সিস্টেমের যে মোমেন্টাম, সেই মোমেন্টামটা ইনফাইনাইট হতে পারে না। কারণ আমি যদি একটা আইসোলেটেড সিস্টেম নিয়ে নিই, তাহলে তার কি এনার্জি ফিক্স, নাম্বার অফ পার্টিকেলস ফিক্স এবং ভলিউম ওদেরও ফিক্স। তাহলে ভলিউম যদি তুমি ফিক্স করে দাও, তাহলে তুমি কি করলে, অটোমেটিক্যালি কোঅর্ডিনেটকে ফিক্স করে দিলে। এবং যদি এনার্জি ফিক্স করে দাও, তাহলে কি করলে, তুমি মোমেন্টামকেও ফিক্স করে দিলে। তাহলে ফেজ স্পেসের ভলিউম কখনো ইনফাইনাইট হতে পারে না, একটা ফাইনাইট ভলিউম হবে কিন্তু লার্জ ভলিউম হবে। তো গিবস কি করলো, গিবস এই যে টোটাল ফেজ স্পেসটা আছে, ফেজ স্পেসটাকে কতগুলো ছোট ছোট এলিমেন্টে ভাগ করে দিল। ঠিক আছে, ফেজ স্পেসটাকে ছোট ছোট এলিমেন্টে ভাগ করে, ধরে যে টোটাল ফেজ, যে টোটাল যে ফেজ স্পেস আছে তার ভলিউম ধরে নিচ্ছি গামা, এবং এগুলো ছোট ছোট, ধরো এটাও ডি গামা, এটাও ডি গামা, এটাও ডি গামা, প্রত্যেকটার ভলিউম কত, ডি গামা। ঠিক আছে, প্রত্যেকটার ভলিউম কত, ডি গামা। ঠিক আছে, এইটাকে বলবো আমরা অ্যাক্সেসিবল ফেজ ভলিউম। এবার দেখা গেল কি, বা এইরকম ভাবে ধরতে পারো, আরেক ভাবে ধরতে পারো তোমরা এগুলো, মানে ধরো ফর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কোন একটা স্টেশনে তুমি দাঁড়িয়ে আছো, সে স্টেশনটা প্রচন্ড ক্রাউডেড, ধরে নিচ্ছি যে তুমি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছো। ঠিক আছে, হাওড়া স্টেশনে তুমি দাঁড়িয়ে কি দেখছো, যে ওপরে ধরো দাঁড়িয়ে আছো কোনো একটা ধরো দোতলা বা তিনতলা উপরে যে সব এগুলো থাকে না, ঘরগুলো থাকে, সেখানে দাঁড়িয়ে আছো এবং দেখছো কি না, নিচে ক্রাউড এইদিকে মুভ করছে, এইদিকে মুভ করছে, এইদিকে মুভ করছে। এবার তুমি কি করছো, তার স্ন্যাপশট নিচ্ছ। ঠিক আছে, তুমি অজস্র স্ন্যাপশট নিলে। ঠিক আছে, তারপরে তুমি দেখলে যে মেপে দেখছো, যে তুমি একটা কোনো প্রপার্টি মেপে দেখছো, বা তুমি অনেকক্ষণ টাইম ধরে অবজার্ভ করতে পারো। ঠিক আছে, বা তুমি স্ন্যাপশট নিতে পারো। তাহলে দু রকম ভাবে, একটা হচ্ছে অনেক সময় দিতে পারো, অথবা অনেকগুলো স্ন্যাপশট নিয়ে নিতে পারো। তুমি যখনই স্ন্যাপশট নেবে, তাহলে কি হলো, তার অনেকগুলো তুমি কপি তৈরি করলে, কপি তৈরি করার পরে দেখলে যে তুমি অনেকক্ষণ টাইম ধরেও যা দেখবে, এবং সমস্ত যে তোমার কাছে ছবিগুলো আসলো, সেই ছবিগুলোর অ্যাভারেজ করলেও তুমি ধরো ওখানে ধরো পপুলেশন ডেনসিটি খুঁজছো, ওই স্টেশনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে একটা পার্টিকুলার রিজিয়নের মধ্যে মানুষ বা যে লোকজন আছে তাদের ডেনসিটি কেমন, কমছে না বাড়ছে। তুমি দেখবে যদি পপুলেশন যদি অনেক হয়, যে ওই জায়গার যে ডেনসিটি, মানে পপুলেশন ডেনসিটি, সেইটা টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে না। এবং তুমি অনেকক্ষণ ধরে দেখবে, সেখানে দেখবে একই রকম, দেখবে যে ওখানের পপুলেশন ডেনসিটি একই রকম আছে। তাহলে তোমার কোনটা করা উচিত, অনেক টাইম ধরে দেখা না স্ন্যাপশট নেওয়া? এখন আমাদের মোবাইল হয়ে গেছে, তাহলে আমি স্ন্যাপশট নিয়ে দেখতে পারি। ঠিক আছে, অনেকগুলো ফটো কালেকশন করলাম। তো এইটাকে বলো, প্রত্যেকটা যে ফটো সেটাকে বলবো সিস্টেম। এবং ওই ধরো তুমি ধরে নাও, আমি ধরে নিচ্ছি যে তুমি 10,000 তুমি ফটো তুললে, তো 10,000 ফটো মিলে যে একটা জিনিস তৈরি করলো, সেটাকে বলা হবে এনসেম্বল। ঠিক আছে, এনসেম্বল। এবারে দেখো, একটা ফটোর মধ্যে কি আছে, অনেক লোকজন আছে। ঠিক আছে, ধরো এই একটা ফটো ধরে নিচ্ছি, এই একটা ফটোর লোকজন এইখানে আছে। দেখো, ফেজ পয়েন্ট ইকুয়ালস টু মাইক্রোস্টেট। ঠিক আছে, এবং ফেজ পয়েন্ট, এগুলো পয়েন্টের মতোই লাগছে, বাকিটা পরে বলছি। তাহলে তুমি দেখলে যে এইরকম ভাবে লোকজন আছে, র্যান্ডমলি মুভ করছে এদিকে। ঠিক আছে, র্যান্ডমলি মুভ করছে। তাহলে এইটা হচ্ছে একটা ফটো। তুমি আর একটা ফটো নাও, সেখানেও দেখবে এরকম দেখবে অনেকগুলো লোকজন আছে, তারা র্যান্ডমলি মুভ করছে। দেখবে প্রত্যেকটা পজিশন, সব প্রত্যেকটা যে পয়েন্ট আছে, পয়েন্ট বলতে কি, এখানে হাওড়া স্টেশনে এক একটা লোক, সেটা হচ্ছে ফেজ পয়েন্ট। এবং আমরা ওটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, এবং আমরা সায়েন্সের ভাষায় কি করব, যে অ্যাক্সেসেবল যে ফেজ ভলিউম আছে,
অ্যাক্সেসেবল ফেজ ভলিউম বা একটা সিস্টেমের ভলিউম, তার এক একটা পয়েন্ট হচ্ছে এক একটা মানুষের মতো ভাবো, ঠিক আছে, স্টেশনের মানুষ। এবং এই যে এক একটা পয়েন্টকে আমরা কি বলবো, মাইক্রো স্টেট। মাইক্রো স্টেট। এবার দেখো তুমি ছবি তুলছো, ঠিক আছে, ছবির মধ্যে দেখছো যে অনেক লোকজন আছে, বা ধরো তুমি কি করলে, ধরো তোমার মধ্যে এরকম পাওয়ার আছে, তুমি কি করলে যে ওই যে জায়গাগুলোকে রেস্ট্রিক্টেড করে দিলে, মানে এই যে তুমি যে জায়গার ফটোগুলো তুলছো সেইটাকে তুমি রেস্ট্রিক্ট করে দিলে, মানে কোথাও তুমি একটা বেড়া টেরা দিয়ে দিলে, ঠিক আছে, যে যাতে না কেউ যেতে পারে। তাহলে কি হতো, ওই জায়গার মধ্যে নাম্বার অফ পয়েন্টস বা নাম্বার অফ পিপল ফিক্স, এবং ভলিউমও ফিক্স, এবং এদের মধ্যে এনার্জিটাও ফিক্স। এবার তুমি বলে যে সবই তো হলো, যে একটা পয়েন্ট মানে একটা লোক, জায়গা মানে ভলিউম হয়ে গেল, কিন্তু তাহলে এনার্জিটা কি? আমি দেখছি এনার্জিটা টাকা, ঠিক আছে, এনার্জিটা টাকা। এখানে ধরে নিচ্ছি যে 500 লোক আছে একটা জায়গার মধ্যে, তাহলে এই নাম্বার অফ পয়েন্ট তুমি ফিক্স করে দিলে, ভলিউমও তুমি ফিক্স, এবং 500 জন লোকের কাছে ধরে নিচ্ছি যে সে 1 লাখ টাকা আছে, এবং টাকাই হচ্ছে ধরো এনার্জি, ঠিক আছে। এবার তুমি দেখবে যে এই যে জায়গার মধ্যে টোটাল 1 লাখ টাকাই থাকবে, কিন্তু ওই 1 লাখ টাকা দেখবে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাচ্ছে। কেউ চা খাচ্ছে, চা খাওয়ার সময় কি করলো, কিছু টাকা চাওয়ালাকে দিয়ে দিল, কেউ কিছু খাচ্ছে, মানে টাকার কি এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। মানে এই যে তাহলে দেখবে যে একটা লোক দেখবে তার কাছে যে টাকা ছিল, ধরে নিচ্ছে তার কাছে 500 টাকা ছিল, কিছুক্ষণ পরে দেখবে তার কাছে আর 500 টাকা নেই, তার কাছে দেখবে যে 1000 টাকা আছে। আবার কোনো লোকের কাছে, কারণ কি, টোটাল এনার্জিটা ফিক্স হলেও কি হচ্ছে, এই যে সিস্টেমের মধ্যে যে ছোট 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 মাইক্রোস্টেট আছে বা মানুষ আছে, তাদের নিজেদের মধ্যে কি মিউচুয়ালি এনার্জির এক্সচেঞ্জ হচ্ছে। আমরা এনার্জিটাকে কি ধরেছি, টাকার মতো, ঠিক আছে, টাকার এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে কি হতে পারে না, তাহলে কি হবে, মাইক্রোস্টেট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, না মাইক্রোস্টেট আলাদা, কিন্তু টোটাল যে ম্যাক্রোস্টেট সবার হচ্ছে এক। আশা করি বুঝলে। তো তুমি এবারে ওইটাকে অবজার্ভ করতে পারো, কি অনেকক্ষণ ধরে অবজার্ভ করতে পারো, অথবা তুমি যদি কোনো স্ন্যাপশট নাও ক্যামেরা দিয়ে, ঠিক আছে, তাহলেও তুমি বুঝতে পারবে, তুমি একই রেজাল্ট পাবে। তো এই যে আইডিয়া ছিল গিবসের, গিবস কি করলো, যে এই যে ডাইনামিক পিকচারকে একটা স্ট্যাটিক পিকচারে কনভার্ট করে দিল, ঠিক আছে। এই যে ডাইনামিক পিকচারকে সে কি করলো, গিবস হচ্ছে এইরকম অনেকগুলো মানে মেন্টাল কপি বানালেন সিস্টেম, এই একটা এই একটা এই একটা এই একটা, এরকম আমি কটে আঁকতে পেরেছি, 1 2 3 4 5 1 2 3 4, চারপাশে 20টা। তো 20টা আমি ফটো তুলেছি, 20টা ফটোর প্রত্যেকটা এক একটা ফটোকে বলবো এক একটা সিস্টেম, এবং এই যে সিস্টেমের কালেকশন, দিস ইজ কল এনসেম্বল, ঠিক আছে, দিস ইজ কল এনসেম্বল। এবং একটা সিস্টেমের মধ্যে কি আছে, অজস্র মাইক্রোস্টেট আছে নাকি, মানে কি, এই এনার্জিটা চেঞ্জ হতে পারে, ভলিউম চেঞ্জ হতে পারে, মানে মিউচুয়ালি, মানে এই সিস্টেমের সঙ্গে এই সিস্টেমের কোনো রকম ইন্টারাকশন নেই, বোঝো ব্যাপারটা। যদি এই সিস্টেমের সঙ্গে এই সিস্টেমের যদি ইন্টারাকশন থাকতো, তাহলে এনার্জি এক্সচেঞ্জ হতো, এনার্জি এক্সচেঞ্জ মানে এনার্জি ফিক্স হতো না। কিন্তু আমি বলছি এনার্জি ফিক্স মানে দিস ওয়াল ইজ টোটালি থার্মালি ইনসুলেটেড, ঠিক আছে। এবং নাম্বার অফ পার্টিকেলস ফিক্স মানে কি, যে ওটা ওপেন সিস্টেম নয়, নাম্বার এক্সচেঞ্জ হবে না একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে। ভলিউম ফিক্স মানে কি, যে এর যে ওয়ালটা আছে এটা কোনো রকম মানে ইনকম্প্রেসিবল, ঠিক আছে। তো গিবসের আইডিয়া হচ্ছে এটাই, গিবসের আইডিয়া কি, যে একটা সিস্টেমকে আমি এই মানে একটা ফেজ স্পেসকে অসংখ্য সিস্টেমের কম্বিনেশন হিসেবে আমি ধরে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, টাইমটা কি হবে, টাইমের সঙ্গে সঙ্গে কি হবে সেটা আমাকে দেখতে হবে।
তো সেটা দেখার জন্য দেখো, সেটা দেখার জন্য আমরা একটা থিওরি আমরা প্রুফ করব, একটা থিওরামটা হচ্ছে কি লিওভিলিস থিওরাম, LIOUVILLES, লিওভিলিস থিওরাম কি? লিওভিলিস থিওরাম বলছে যে একটা ফেজ স্পেস যদি তুমি নাও, ফেজ স্পেসের মধ্যে যে ফেজ পয়েন্টগুলো আছে, একটা ফেজ স্পেসের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পজিশনে ফেজ পয়েন্ট আছে তো, এবং সেই ফেজ পয়েন্টের ডেনসিটি টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না। তোমাকে ঠিক বলেছিলাম কি না, হাওড়া স্টেশনে তুমি যদি অনেক ক্রাউডেড দেখো, যদি অনেক ভিড় দেখো, তাহলে দেখবে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে দেখবে ওখানে ডেনসিটি বা মানুষের ডেনসিটি একই রকম আছে, যদি না মানে অনেক লোক থাকে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে লিওভিলিস থিওরাম। লিওভিলিস থিওরাম কি বলছে, ধরো ফেজ পয়েন্টের ডেনসিটি কোনো একটা পার্টিকুলার ফেজ ভলিউমের মধ্যে, ফেজ পয়েন্টের ডেনসিটি ধরো রো, এবং এটা আমি ধরে নিচ্ছি, ফর এক্সাম্পল এটা ধরে নিচ্ছি যে ডিপেন্ড অন পি কিউ অ্যান্ড টি, এবং এ যদি টাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েট করি, তাহলে আলটিমেটলি 0 হবে। এটাই হচ্ছে লিওভিলিস থিওরাম। লিওভিলিস থিওরাম বলছে যে কোনো একটা ফেজ স্পেসের যে ফেজ পয়েন্ট ডেনসিটি যেটা থাকে, ডেনসিটি টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না। তো আজকের কাজ হচ্ছে আমরা কি, যে লিওভিলিস থিওরাম আমরা প্রুফ করব। কারণ কি, লিওভিলিস থিওরাম প্রুফ করলেই তবে গিবসের এনসেম্বল থিওরিকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। কারণ টাইমের সঙ্গে সঙ্গে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, আমরা সেটাই দেখব। দেখা যাক আদৌ চেঞ্জ হয় কি না হয়, সেটা দেখা যাক নাকি। আচ্ছা দেখো, লিওভিলিস থিওরাম অনেকভাবে প্রমাণ করা যায়, মানে এই যে থিওরামটা ছিল অনেকভাবে প্রুফ করা যায়, কিন্তু যেহেতু আমরা ফিজিক্সের ব্যাকগ্রাউন্ড থেকে নয়, সুতরাং আমরা এমনভাবে বোঝার চেষ্টা করব যাতে ফিজিক্স অতটা কাজে না লাগে, ঠিক আছে। ডাইভারজেন্স, কার্ল, এসব জিনিস থেকে আমরা বাইরে থাকবো। দেখো সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা ফেজ স্পেস, এখানে জেনারেলাইজড মোমেন্টাম, সমস্ত মোমেন্টামকে আমি এই অ্যাক্সিস বরাবর লিখছি এবং সমস্ত কোঅর্ডিনেটকে আমি এই অ্যাক্সিস বরাবর লিখছি। এটা তাহলে হয়ে গেল একটা কি ফেজ স্পেস, এবং এই ফেজ স্পেসের মধ্যে তুমি একটা ভলিউম এলিমেন্ট নিয়ে নাও, খুবই ছোট, আমি লিখছি বড় করে, ছবিটা আঁকলাম বড় করে, কিন্তু মনে করো ভলিউম এলিমেন্টটা খুবই ছোট, ঠিক আছে। এই পজিশনে এর পজিশন কি কিউ, ঠিক আছে, কিউ আই, এবং এই পজিশন এর পজিশন কি হবে, এই পয়েন্টে পজিশন কি হবে কিউ আই প্লাস ডি কিউ আই। আচ্ছা, এইখানে মোমেন্টাম কি হবে পি আই, এবং এইখানে মোমেন্টাম কি হবে যে পি আই প্লাস ডি পি আই, ঠিক আছে। এবার আমি বলেছিলাম কি যে একটা পয়েন্ট যদি এখানে থাকে, এই পয়েন্টটা কি হচ্ছে র্যান্ডমলি মুভ করছে, তাহলে কি হচ্ছে, যদি অনেক পয়েন্ট থাকে তাহলে আমি ধরে নিতে পারি যে একটা ছোট্ট যদি ভলিউম এলিমেন্ট থাকে, সেই ভলিউম এলিমেন্টের মধ্যে কিছু পয়েন্ট হচ্ছে এন্টার করছে এবং কিছু পয়েন্ট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরো এই ভলিউম এলিমেন্টের মধ্যে যা পয়েন্ট আছে, কিছু পয়েন্ট ঢুকলো, কিছু পয়েন্ট বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে কি হবে, ডেনসিটি চেঞ্জ হয়ে যাবে, কারণ এই ভলিউম এলিমেন্টের যে নাম্বার অফ পয়েন্টস ছিল সেটা বাড়লো না কমলো, সেটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, তো ধরো আমরা এখন ধরবো কি, ধরো একটা কোঅর্ডিনেট ধরবো, একটা কোঅর্ডিনেট, ঠিক আছে। Now let us consider the number of point বলতে ফেজ পয়েন্ট, ঠিক আছে, নাম্বার অফ পয়েন্টস ইন দি ভলিউম এলিমেন্ট,
এটা টোটাল ফেজ স্পেসটাকে আমরা কি বলি, ফেজ ভলিউমটাকে আমরা গামা দিয়ে ডিনোট করি। তাহলে ভলিউম এলিমেন্টকে আমরা কি করব, ডি গামা দিয়ে ডিনোট করব। সেটাকে আমরা কি ধরে নেব, let us consider the number of phase point in the volume element equals to ধরে নিচ্ছি সে ডি, আচ্ছা ডি এম লিখছি কারণ আমরা এন নাম্বার অফ কোঅর্ডিনেট লিখছি, তার নোটেশনটা গুলিয়ে যাবে। তাহলে আমরা বলেছিলাম না 6 এন ডাইমেনশন, এই এন আর এখানে যদি এন লিখতাম নাম্বার অফ পয়েন্টকে এন দিয়ে লিখে, তো যদি এখানে এন লিখতাম তাহলে গন্ডগোল হয়ে যেত, ওই জন্য আমি লিখলাম। অতএব ডেনসিটি কি হবে, ডেনসিটি সেটা কি দিয়ে ডিনোট করব, রো দিয়ে, ইকুয়ালস টু কি হয়ে যাবে যে ডি এম বাই ডি গামা। ঠিক আছে, এটাকে তো ডেনসিটি বলে, হ্যাঁ, নাম্বার অফ পয়েন্টস পার ইউনিট ভলিউম। আর আমরা এটা লিখতে পারি যে ডি এম ইকুয়ালস টু কি হয়ে যাবে রো ইন্টু ডি গামা। তো এখন দেখো এই যে নাম্বারটা আছে কি, নাম্বার অফ ফেজ পয়েন্ট ইন দিস ভলিউম এলিমেন্ট। ঠিক আছে, তো আমাকে দেখতে হবে যে এই নাম্বার অফ ফেজ পয়েন্ট কি চেঞ্জ হচ্ছে কিনা। ঠিক আছে, দেখো আমি ধরে নিচ্ছি একটা কোঅর্ডিনেট, এখন এটা ধরে নিচ্ছি Q1 এর রেসপেক্টে কেমন কি চেঞ্জ হচ্ছে এবং P1 এর রেসপেক্টে কেমন কি চেঞ্জ হচ্ছে, তারপরে আমরা কি করব, এটাকে জেনারেলাইজড করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আচ্ছা ধরে নাও এই দিক দিয়ে কতগুলো পয়েন্ট এই ভলিউমের মধ্যে এন্টার করছে। ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, তো নাম্বার অফ পয়েন্টস এন্টারিং, নাম্বার অফ পয়েন্টস এন্টারিং কি হবে অ্যাট টাইম ডিটি, কতগুলো পয়েন্ট এন্টার করছে এই কোঅর্ডিনেট বরাবর। কি কোঅর্ডিনেট আমাদের হচ্ছে নাম্বার অফ পয়েন্টস এন্টারিং অ্যাট টাইম ডিটি। ঠিক আছে, ফ্রম না এখানে লিখছি ইন Q1 কোঅর্ডিনেট, কতগুলো পয়েন্ট ঢুকছে সেটা কি করব না, এটাকে এইভাবে লিখবো, ইকুয়ালস টু কিভাবে লিখবো যে দেখো এক মিনিট, এখানে লিখবো রো dQ1 dt, সরি এটা ডেল হবে, কারণ এখানে দেখো পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তাহলে কি হবে ডেল Q1 ডেল টি ইন্টু dt ইন্টু কি হয়ে যাবে ডি গামা। বুঝে গেল ডি গামাটা কেন হলো? আচ্ছা ঠিক আছে, যে না বুঝতে পারবে আমাকে পরে বলবে। ঠিক আছে, এখানে ডি গামাই কেন লিখলাম, কারণ আমি তো কিউ এর রেসপেক্টে করেছিলাম, তাহলে এখানে তো একটা Q1 বাদ চলে যাওয়ার কথা, কিন্তু একটা হায়ার ডাইমেনশন থেকে একটা ছোট্ট ভলিউম এলিমেন্ট যদি পজিশন এলিমেন্ট বাদ দাও তাহলে তার কিচ্ছু যায় আসে না, যা ভলিউম এলিমেন্ট ছিল তাই থাকবে। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ পয়েন্টস কতগুলো আসলো, এতগুলো। এবারে কি লিখবো যে এখান থেকে কতগুলো পয়েন্টস হচ্ছে এখান থেকে এই ভলিউম এলিমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো নাম্বার অফ পয়েন্টস লিভিং from the d gamma volume element at time dt, ঠিক আছে, is given by, দেখো এখানে কি হচ্ছে কোঅর্ডিনেট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি হতে পারে যে এখানে যতগুলো ধরে নাও পয়েন্ট এর মধ্যে ঢুকলো ততগুলো বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে যে আলটিমেটলি নেট এর মধ্যে কতগুলো যে ঢুকলো, নেট কতগুলো পয়েন্ট এর মধ্যে ঢুকলো সেটা হয়ে যাবে 0। অথবা কি হতে পারে যে যতগুলো ঢুকলো ততগুলো বেরিয়ে গেল প্লাস কিছু চেঞ্জ হলো, সেই চেঞ্জটা কি হতে পারে পজিটিভ বা নেগেটিভ। ঠিক আছে, যদি পজিটিভ হয় তাহলে কি হবে, এই ডেনসিটি বেড়ে যাবে,
এবং যদি নেগেটিভ হয় ডেন্সিটি কমে যাবে, ঠিক আছে। তাহলে নাম্বার অফ পয়েন্টস লিভিং ফ্রম ডি গামা ভলিউম এলিমেন্ট অ্যাট টাইম টি ডিটি ইজ গিভেন বাই কি, নাম্বার অফ পয়েন্টস এন্টার্ড প্লাস চেঞ্জ অফ পয়েন্টস, ঠিক আছে, উইথ দ্য কোঅর্ডিনেট, ঠিক আছে। এই কোঅর্ডিনেটটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে মানে কি, আগে ছিল এই পজিশনে, এখন এই পজিশনে, এইখান থেকে এই পজিশন যাতায়াতকালীন যে কতগুলো পয়েন্টে চেঞ্জ হলো সেটা আমরা দেখব। তাহলে কি হলো, নাম্বার অফ পয়েন্ট এন্টার্ড কতগুলো, এতগুলো ছিল। আচ্ছা, রো ডেল কিউ ওয়ান বাই ডেল টি ডিটি আর ডি গামা, এবং এই যে কোঅর্ডিনেটের সঙ্গে কতটা চেঞ্জ হলো, তাহলে কি করতে হবে, এই যে টোটাল যে পয়েন্ট এসছে তাকে কোঅর্ডিনেটের রেসপেক্টে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডেল ডেল কিউ ওয়ান অফ রো ডেল কিউ ওয়ান বাই ডেল টি ইন্টু ডিটি ডি গামা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, অসুবিধা বলবে। যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিয়ে দেবে। তাহলে দেখো এটি, আচ্ছা এটাকে কিউ ওয়ান ডট বলে লিখছি, ঠিক আছে, ডিনোট করলাম। তাহলে ডিটি ডি গামা, এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়ে যাবে, একবার রো কে দেখো ডেন্সিটিও তো চেঞ্জ হতে পারে তোমার কোঅর্ডিনেটের সঙ্গে সঙ্গে, তাহলে কি করতে হবে, এই যে রোটাকেও আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি হয়ে যাবে, ডেল রো ডেল কিউ ওয়ান ইন্টু কিউ ওয়ান ডট, ঠিক আছে, ডিটি ডি গামা, ঠিক আছে, প্লাস এটা কি হয়ে যাবে না, ডেল কিউ ওয়ান ডট যেটা ছিল এটাকে ডেল কিউ ওয়ান ডট বলে ডিনোট করেছি, ইন্টু ডেল কিউ ওয়ান, আচ্ছা রোটাকে সামনে নিলাম, ডিটি ডি গামা, ঠিক আছে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। ওকে, আমরা দেখতে চাইছি কি যে টাইমের সঙ্গে সঙ্গে ডেন্সিটি কোনো চেঞ্জ হচ্ছে কি না। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আমি এখানে লিখছি, তাহলে কি হলো, রো কিউ ওয়ান ডট ডিটি ডি গামা প্লাস এখানে কি যাবে, ডেল রো ডেল কিউ ওয়ান ডট প্লাস রো ডেল কিউ ওয়ান ডট ডেল কিউ ওয়ান ডিটি ডি গামা, ঠিক আছে, হলো। আচ্ছা, তাহলে দেখো কতগুলো পয়েন্ট হচ্ছে লিভ করলো, মানে ওই যে ভলিউম এলিমেন্ট ছিল এখান থেকে কতগুলো পয়েন্ট বেরিয়ে গেল, এতগুলো, ঠিক আছে, কতগুলো পয়েন্ট এসেছিল, এতগুলো। তোমরা যদি লিখে করো তাহলে দেখতে পাবে যে নাম্বার অফ পয়েন্ট এন্টার্স ইকুয়ালস টু এত। অতএব নেট নাম্বার অফ পয়েন্টস এন্টার্ড, তাহলে কি করতে হবে, যতগুলো পয়েন্ট ওই ভলিউম এলিমেন্টের মধ্যে ঢুকলো সেখান থেকে করতে হবে, যতগুলো বেরিয়ে গেল ততগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে, দেখো যদি এতগুলোই ভেতরে ঢুকেছিল পয়েন্ট, তাহলে সেইখান থেকে এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে এইটা আমার পড়ে থাকবে। তাহলে নেগেটিভ সাইন দিয়ে আমি এটা লিখবো যে ডেল রো ডেল কিউ ওয়ান ডট প্লাস রো ডেল কিউ ওয়ান ডট ডেল কিউ ওয়ান ডিটি ডি গামা, ঠিক আছে, কারো কোনো অসুবিধা থাকার কথা না। আচ্ছা, সিমিলারলি দেখো এইবারে দেখো বাকি ব্যাপারটা সহজ হয়ে গেল। ধরো এই দিক দিয়ে পয়েন্ট ঢুকলো, এই দিক দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে, কিউ ওয়ান অ্যাক্সিস বরাবর। তাহলে যদি পিও ওয়ান অ্যাক্সিস বরাবর হতো, এই দিক দিয়ে ঢুকলে এই দিক দিয়ে বেরিয়ে গেল, আমি ব্যাপারটাকে একইভাবে ট্রিট করতে পারি। তাহলে ফর মোমেন্টাম কোঅর্ডিনেট
নেট পয়েন্ট এন্টার্ড, নেট পয়েন্ট এন্টার্ড কতগুলো পয়েন্ট এসছে মাইনাস সব কিউগুলোকে পি দিয়ে তুমি রিপ্লেস করে দাও। ব্যাপারটা কি, আমি কোঅর্ডিনেটটা শুধু চেঞ্জ করলাম। তাহলে কি হবে ডেল রো ডেল পি ওয়ান আর পি ওয়ান ডট প্লাস রো ডেল পি ওয়ান ডট ডেল পি ওয়ান ডিটি ডি গামা। ঠিক আছে, দেখো এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে আর কারো কোনো প্রবলেম হবে না। আমরা প্রুভ করতে চাইছি লিউভিলিস থিওরাম, লিউভিলিস থিওরাম সরি। তো লিউভিলিস থিওরাম কি বলছে যে টাইমের সঙ্গে সঙ্গে ডেন্সিটি কিন্তু চেঞ্জ হয় না। মানে তুমি জিরো টাইমে যা ডেন্সিটি দেখবে ইনফাইনাইট টাইম পরেও তাই ডেন্সিটি দেখবে। ঠিক আছে, ডেন্সিটির কোনো রকম কিচ্ছু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কিসে মাইক্রোস্টেটে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবারে দেখো টোটাল যে চেঞ্জটা হলো, পজিশন অ্যাক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে এইটা এবং মোমেন্টাম বরাবর অ্যাক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে এইটা। তাহলে টোটাল চেঞ্জ কি, এইটা এবং এটা যোগ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা অতএব টোটাল চেঞ্জ কি হবে, অতএব টোটাল নাম্বার অফ পয়েন্টস এন্টার্ড, টোটাল নাম্বার অফ পয়েন্ট এন্টার্ড কি হবে। আচ্ছা দেখো এইখানটা এই রোটাকে কমন নিচ্ছি, কমন নিয়ে এই দুটোকে লিখছি। তাহলে কি হবে নেগেটিভ সাইন দিয়ে রো কমন নিলাম, কমন নিয়ে রো কমন নিলাম নিয়ে এইটা প্লাস এইটা হবে। তাহলে ডেল কিউ ওয়ান ডট বাই ডেল কিউ ওয়ান প্লাস ডেল পি ওয়ান ডট বাই ডেল পি ওয়ান হলো। এটা ঝামেলা শেষ হলো এইটা। আচ্ছা প্লাস এই দুটোকে একসঙ্গে লিখছি, কি হবে ডেল রো ডেল কিউ ওয়ান ডট প্লাস ডেল রো ডেল পি ওয়ান ডট, ঠিক আছে, ইন্টু ডিটি ডি গামা। বোঝা গেল? দেখো এত বড় ইকুয়েশন দেখে ভয় পাওয়ার কিছু নেই। ইকুয়েশনটা ডিরেক্ট লিখে তো লাভ নেই, তোমাদের বুঝতে হবে যে কিভাবে আসলো। আমরা কি দেখতে চাইছি যে টাইমের সঙ্গে সঙ্গে ফেজ পয়েন্টে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, সেটাই দেখতে চাইছি। তাহলে দেখ এইটা পুরোপুরি মুছে দিলাম আমরা, এটাকে আমরা পুরোপুরি মুছে দিলাম। এইবারে তোমরা মনে করো, আমার কাছে তো সিস্টেমে একটা পার্টিকেল নেই, এর নাম্বার অফ পার্টিকেলস আছে। তাহলে এর নাম্বার অফ পার্টিকেলসের জন্য একই রকম হবে। ঠিক আছে, আমরা কি করেছি সব যোগ করেছি। হিসাব করে দেখো, পজিশনেরটা এবং মোমেন্টামেরটা যোগ করেছি। এরকম অনেক পজিশন আছে এবং অনেক মোমেন্টাম আছে, সেগুলোকে যোগ করতে হবে। তাহলে ফর n নাম্বার অফ পার্টিকেলস উই হ্যাভ, কি হবে উই হ্যাভ যে টোটাল নাম্বার অফ পয়েন্টস এন্টার্ড। কোথায় এন্টার্ড, যে ফেজ ভলিউমের মধ্যে আমরা ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট ধরেছিলাম, তার মধ্যে নেট কতগুলো রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট বা ফেজ পয়েন্ট তার মধ্যে আসলো। ঠিক আছে, সেটা আমরা দেখবো। সেটা কি করতে হবে, সব যোগ করতে হবে। তাহলে কি করতে হবে, আচ্ছা এইটা আমি আর এখানে লিখছি না, দেখো শুধু আমি কি করবো, এখানে একটা সামেশন চিহ্ন দিয়ে দিলাম। i ইকুয়ালস টু 1 থেকে কি হয়ে যাবে 3n। ঠিক আছে, 3n হয়ে যাবে। আর এখানে কি লিখতে হবে, 1 এর জায়গায় i দিয়ে দেবো, এখানে 1 এর জায়গায় i, এখানে i, এখানে i, সব i হয়ে যাবে। ঠিক আছে, i এর জায়গায় 1 বসালে 1 পাবে, 2 বসালে 2 পাবে, 3 বসালে 3 পাবে, n বসালে n পাবে, 3n বসালে 3n পাবে। আচ্ছা দেখো একটা বড় কমপ্লিকেটেড ইকুয়েশন হয়ে গেল। এটাকে আমরা এবারে সিম্পলিফাই করব। কিভাবে সিম্পলিফাই করবো দেখো। আচ্ছা তুমি তো জানো যে কিউ ডট সেটা কি ছিল, ডেল এইচ ডেল পি ছিল। এটাকে আমি ধরো
এটাকে আমি আবার দেখো কিউ আই দিয়ে, বা এখানে আই দেওয়া হয়নি, ঠিক আছে, আই দিয়ে নেবে, ঠিক আছে, আমি আইটাই দিচ্ছি না, বুঝে নাও। তাহলে ডেল কিউ আই, আচ্ছা কিউ আই ডট আই দিয়ে দিচ্ছি, আই আই, ওকে, ডেল কিউ আই, তাহলে কি হয়ে যাবে দেখো, ডেল এইচ, ডেল টু এইচ, ডেল কিউ আই, ডেল পি আই হয়ে গেল। এটা হ্যামিল্টন ইকুয়েশন তোমরা প্রথমেই দেখেছো। সিমিলারলি পি আই ডট সমান কি ছিল, পি আই ডট সমান ছিল যে ডেল এইচ ডেল কিউ আই, এইটাকে দেখো আবার পি আই দিয়ে ডিফারেন্সিয়েট করা আছে, তো ডেল পি আই ডট ডেল পি আই কি হলো, ও সরি এখানে মাইনাস সাইন ছিল, তাহলে কি হয়ে যাবে ডেল পি আই ডেল কিউ আই। তাহলে দেখো এটা নেগেটিভ সাইন, তো এইটার সঙ্গে আমি যদি এইটা অ্যাড করি, বেসিক্যালি এই দুটো বিয়োগ করা হচ্ছে এবং এই দুটো একই ভ্যালু। এইচ কি রিপ্রেজেন্ট করছে, এনার্জি, তো এনার্জি তো স্টেট ফাংশন আমরা জানি, ঠিক আছে, তো স্টেট ফাংশন যদি হয়, একবার প্রথমে পি দিয়ে ডেরিভেটিভ করে তারপরে কিউ দিয়ে করো, বা কিউ দিয়ে করে পি দিয়ে করো, ব্যাপারটা একই, স্টেট ফাংশন। সো বেসিক্যালি এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এই টার্মটা হয়ে গেল কি জিরো, ঠিক আছে, তো অনেক ঝামেলা কমে গেল। তাহলে আমি এটা মুছে দেবো, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এইটা মুছে দিলাম, তাহলে পড়ে রইল কি সাম ওভার, মাইনাস সাইন ছিল সামনে একটা, আই ইকুয়াল টু 1 to 3n, এটা কি নেট পয়েন্ট এন্টার্ড, নেট পয়েন্ট এন্টার্ড, পয়েন্ট বলতে কি ফেজ পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এই যে নেট পয়েন্ট এন্টার্ড, সেটা আমি আবার মাপবো কি করে, নেট পয়েন্ট এন্টার্ড, দেখো এবার মনে করো পিছনের দিকে যাও, এটা আমি একটা ভলিউম এলিমেন্ট নিয়েছিলাম যার ভ্যালু ছিল ডি গামা, এবং এর মধ্যে কতগুলো পয়েন্ট ছিল ডি এম, আমি দেখছি যে ডিটি টাইমে কতগুলো পয়েন্ট এর মধ্যে আসলো, তাহলে সেটাই কি করব, দেখো ডিডিটি সরি ডেল ডেল টি অফ ডিএম ইন্টু ডিটি হবে, ঠিক আছে, এটাই হচ্ছে নেট পয়েন্ট এন্টার্ড, ঠিক আছে, কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। আচ্ছা এটা কারো বুঝতে অসুবিধা থাকার কথা নয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা আমরা জানি কি আবার ডি এম সমান কি ছিল, ডেল ডেল টি, ডি এম সমান কি ছিল, বলো ডেল কি ছিল, সেটা ছিল রো ইন্টু ডি গামা, ঠিক আছে, এটা তো হবে। তাহলে আমি এইটাকে এবার লিখছি ডেল রো ডেল টি ইন্টু ডিটি ডি গামা লিখতে পারি। তাহলে নেট পয়েন্ট এন্টার্ড সেটাকে এইভাবে লিখছি, তাহলে এইটাকে এবার এইখানে বসিয়ে দিচ্ছি, নেট পয়েন্ট এন্টার্ড, এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি কি লিখছি যে ডেল রো ডেল টি ডিটি ডি গামা, লিখে লাভটা কি হলো, যে ডিটি ডি গামা এবারে ডিটি ডি গামা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ইকুয়াল সাইন ছিল, ঠিক আছে। আচ্ছা আমার কাজ হচ্ছে কি যে টাইমের সঙ্গে সঙ্গে ডেনসিটি এক্সপ্লিসিটলি চেঞ্জ হচ্ছে কিনা দেখা, পার্সিয়ালি নয়, এটা হচ্ছে পার্সিয়াল, ঠিক আছে, আমি পার্সিয়ালি দেখতে চাইছি না, টোটালি এক্সপ্লিসিট চেঞ্জ হচ্ছে কিনা সেটা আমি জানতে চাইছি, ঠিক আছে। আচ্ছা ভালো করে বুঝো, তাহলে ডেল রো ডেল টি ইকুয়ালস টু কি হচ্ছে মাইনাস আই ইকুয়ালস টু 1 to 3n, এখানে হবে ডেল রো ডেল কিউ আই ডট প্লাস ডেল রো ডেল পি আই ডট, ঠিক আছে, এটা জানি। আচ্ছা এইটা আমার দরকার নেই, এটা এক্সপ্লিসিট চেঞ্জ বোঝায় না, এটা পার্সিয়ালি চেঞ্জ। এক্সপ্লিসিট মানে কি,
মানে এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট মানে তো বোঝো তোমরা সবাই নিশ্চয়ই। এক্সপ্লিসিট মানে কি, যে প্রত্যক্ষভাবে টাইমের উপর ডিপেন্ড করছে কিনা, পার্সিয়ালি নয়, ঠিক আছে, নো পার্সিয়াল চেঞ্জ, টোটাল টাইমের উপর চেঞ্জ। তো দেখো আমরা কি জানি, ধরো রো, এটা কিসের উপর ডিপেন্ড করছে, একটা তো রো অবশ্যই পজিশন মোমেন্টামের উপর ডিপেন্ড করছে, কারণ মোমেন্টাম স্পেস আছে, পজিশন স্পেস আছে, এবং আমরা ধরেছি টাইমের সঙ্গে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে ডি রো কি হয়ে যাবে, চেঞ্জ ইন ডেন্সিটি, তাহলে কি হয়ে যাবে ডেল 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 রো ডেল টি, ঠিক আছে, ডেল রো ডেল টি, ডেল রো ডেল টি যখন পজিশন এবং কোঅর্ডিনেট ফিক্স, ঠিক আছে, ইন্টু ডিটি, ঠিক আছে, প্লাস টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডেল রো ডেল কিউ, আচ্ছা কিউ আই হবে, হ্যাঁ কিউ আই পি আই ইন্টু ডি কিউ আই প্লাস ডেল রো ডেল পি আই ইন্টু ডিপিআই। আচ্ছা আমি 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 জানতে চাইছি যে টাইমের সঙ্গে সঙ্গে কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে প্রত্যেকে কি করতে হবে, টাইম দিয়ে ভাগ হয়ে যায়, ডি রো ডিটি ইকুয়ালস টু কি হয়ে যাবে দেখো, তো এখানে হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তো ডেল রো ডেল টি এটা রয়ে গেল, প্লাস এটা যে টাইমের রেসপেক্টে যে ডেরিভেটিভ টাইম দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে কি হয়ে যাবে ডেল রো ডেল কিউ আই প্লাস, আচ্ছা শোনো এখানে কিউ আই আছে, কিউ আই পি আই, তাহলে এগুলো কি অবশ্যই কি সামেশন চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে আমি এখানটা লিখতে পারি, আর এটা দেখো এটা কি হয়ে যাবে, এটাকে টাইম দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, আমি লিখতে পারি কিউ আই ডট, অবশ্যই এখানে সামেশন আসবে, আচ্ছা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বারবার লিখছি না, প্লাস ডেল রো ডেল পি আই, আর এটা কি হয়ে যাবে পি আই ডট, ওকে। কিন্তু এক্ষুনি আমরা কি দেখলাম দেখো, ডেল রো ডেল টি ইকুয়ালস টু মাইনাস অফ দিস, সো বেসিক্যালি এইটার জায়গায় যদি এই ছোট জিনিসটার জায়গায় যদি আমি এইটা বসাই, তাহলে এইটা এবং এইটা একই জিনিস, তো তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, সো বেসিক্যালি জিরো, তো ডিপি ডিটি ইকুয়ালস টু জিরো। দিস ইজ লিউভিলিস থিওরাম, দিস ইজ লিউভিলিস থিওরাম। লিউভিলিস থিওরাম কি বলছে, যে টাইমের সঙ্গে সঙ্গে ডেনসিটির কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, ডেনসিটির কোনো রকম চেঞ্জ নেই, দিস ইজ লিউভিলিস থিওরাম। আচ্ছা তাহলে দেখো, তাহলে গিবসের আইডিয়াটা কাজে লাগানো যাবে, কারণ আমরা কি চাইছিলাম, যে টাইম অ্যাভারেজ থেকে আমরা চাইছিলাম যে এনসেম্বল অ্যাভারেজে যাব, অর্থাৎ কি, যে যে টাইম ডিপেন্ডেন্ট যে ডাইনামিক পিকচার, সেটা থেকে একটা স্ট্যাটিক পিকচারের দিকে যেতে চাইছি। সেখানে কি আমরা করেছি, যে অনেকগুলো সিস্টেমকে আমরা একটা কালেকশন করেছি, যাকে বলা হবে এনসেম্বল, ঠিক আছে। এবার ওই এনসেম্বল অ্যাভারেজ করে দেখব, সেটা হবে টাইম অ্যাভারেজের সঙ্গে সমান। ধরো এক্স বার, যেটাকে আমরা কি বলবো, টাইম অ্যাভারেজ যদি তুমি নাও, যেটা নেওয়া সম্ভব না, আমি প্রথমেই বলেছিলাম অনেক রকম ঝামেলা, মানে প্র্যাকটিক্যালি ইম্পসিবল, এবং তুমি যদি এর এনসেম্বল অ্যাভারেজ নাও, এনসেম্বল অ্যাভারেজ, তাহলে কি যাবে, এই দুটো ইকুয়াল হবে, ঠিক আছে। কারণ কি, যে আমি টাইম ডোমেন থেকে আমি এনসেম্বল ডোমেনে যেতে পারি, কারণ টাইমের সঙ্গে তো কোনো রকম চেঞ্জ হচ্ছে না ফেজ পয়েন্টে, তাহলে আমি একটা সিস্টেমকে আমি ইনফাইনাইট টাইম ধরে অবজার্ভ করে তার অ্যাভারেজ নিলে যা ভ্যালু দেবে, এবং একটা সিস্টেমের আমি বিভিন্ন রকমভাবে বিভিন্ন রিঅ্যারেঞ্জ করে তাকে যদি সাজাই, ঠিক আছে, এবং প্রত্যেকটা রিঅ্যারেঞ্জের আমি যদি স্ন্যাপশট নিই, ঠিক আছে, তাহলে আমার এরকম অনেক রকম, ধরো একটা সিস্টেমের অনেক মেন্টাল কপি তৈরি হয়ে গেল, এবং সেই মেন্টাল যে কপি হলো তার কালেকশনকে বলবো এনসেম্বল, এবং সেই এনসেম্বলের অ্যাভারেজ যদি আমরা করি কোন একটা প্রপার্টির এনসেম্বল অ্যাভারেজ দেখি, তার ভ্যালুও কি হবে, একই হবে, অ্যান্ড দিস ইজ কল্ড
This is called ergodic hypothesis, ergodic hypothesis, ঠিক আছে। এবং এই যে সিস্টেমগুলোকে বলা হয় ergodic সিস্টেম, ঠিক আছে। ergodic সিস্টেম হতে গেলে কি হবে, নাম্বার ওয়ান যে ক্রাইটেরিয়া, নাম্বার অফ পার্টিকেলস should be very very large। নাম্বার অফ পার্টিকেলস কিন্তু অনেক হতে হবে, না হলে কিন্তু ওই ডেনসিটির কোনো গল্প নেই, ঠিক আছে। টাইমের সঙ্গে সঙ্গে ডেনসিটি চেঞ্জ হয়ে যায়। আমি বলেছিলাম কি, হাওড়া স্টেশনের মধ্যে আছো, দেখবে যে হাওড়া স্টেশনে অনেক লোক, তখন দেখবে কোনো একটা পার্টিকুলার পজিশনে দেখবে যে পপুলেশন ডেনসিটি চেঞ্জ হচ্ছে না উইথ রেসপেক্ট টু টাইম। কিন্তু যদি কম লোক থাকে, এই লকডাউনের সময় ধরো কম লোক, তাহলে কেউ দেখবে ডেনসিটি চেঞ্জ হবে। কখনো দেখবে ওই জায়গায় কেউ নেই, ঘন্টাখানেক ধরে কেউ নেই, আবার দেখবে ভিড় হয়ে গেছে, এরকম হতে পারে। তো বেসিক্যালি কি হবে, সেক্ষেত্রে ergodic হাইপোথেসিসটা ভ্যালিড নয়। ergodic হাইপোথেসিস কখন ভ্যালিড, যখন হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে ভেরি ভেরি লার্জ, ঠিক আছে। আচ্ছা, তো আজকে মোটামুটি এই পর্যন্তই থাকবে। আচ্ছা দেখো, নেক্সট দিন যেটা আমি দেখাবো যে এনসেম্বল থিওরি দেবো। এনসেম্বল থিওরি থেকে বা এনসেম্বল কনসেপ্ট থেকে তোমরা বিভিন্ন প্রপার্টি ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে। তো 3 রকমের এনসেম্বল হয়, মাইক্রো ক্যানোনিক্যাল এবং গ্র্যান্ড ক্যানোনিক্যাল, আরেকটা আছে, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের এই 3টে পড়তে হবে। তারপরে আমরা চলে যাব যে কি, কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সে, ঠিক আছে। সেখানে তোমরা দেখবে ফার্মি ডিরাক, বোস আইনস্টাইন আছে, এবং সেখান থেকে ফার্মি ডিরাক এবং বোস আইনস্টাইন থেকে কতগুলো বোস আইনস্টাইন কনডেনসেট, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে ইলেকট্রন গ্যাসের কনসেপ্ট ইত্যাদি, সেগুলো আসবে। তো আজকে এই পর্যন্ত থাক, আশা করি বুঝতে পেরেছো। এবং যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে বা তোমাদের যদি হোয়াটসঅ্যাপ করেও জানতে পারো, ঠিক আছে। So thank you.